গ্রামে রমেশের ধাবা ছিল। ওর পুরো পরিবার এই ধাবা দেখাশোনা করত। ওর বউ প্রিয়াঙ্কা আর মেয়ে মিনা রান্না করত, আর ও আর ওর ছেলে শুভম খরিদ্দারদের সামলাতো। কিন্তু গ্রামে ওর ধাবা খুব একটা বেশি চলছিল না, তাই রমেশ খুব চিন্তায় ছিল। প্রিয়াঙ্কা, এইভাবে কিভাবে চলবে? আমাদের গ্রামের বেশিরভাগ লোক শহরে চলে গেছে। দিনের পর দিন আমাদের লাভের পরিমাণ কমে যাচ্ছে। এখন মিনার বিয়ের জন্য টাকা জমাতে হবে। তুমি চিন্তা করো না, ভগবান আছে, উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। হ্যাঁ, এখন এইটুকুই আশা আছে। আমরা তো সব রকম চেষ্টা করছি। রমেশ আর প্রিয়াঙ্কার কথাবার্তা ওদের ছেলে শুভম শুনে ফেলল, আর ও ভাবতে লাগলো, আমায় যেভাবেই হোক মা বাবাকে সাহায্য করতে হবে। আর এইভাবেই ভাবতে ভাবতে ও হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এসে পৌঁছালো। শুভমের গ্রামে একটা নদীর পাড়ে ছিল, আর এই নদী ওর গ্রামকে অন্যান্য গ্রামের সাথে যুক্ত করত। শুভম ওর নৌকাতে উঠে পড়ল আর দাঁড় টানতে লাগলো। বাবা বলেছিল যে আমাদের গ্রামের বেশিরভাগ লোক শহরে চলে গেছে, কিন্তু আশেপাশের গ্রামে তো লোকজন আছে। আমরা আমাদের খাবার ওদের বিক্রি করতে পারি, কিন্তু কিভাবে? ও ভাবছিল, তখনই ও দেখতে পেল অন্য নৌকায় একটা লোক বসে চা বিক্রি করছে। চা খাও, চা চা মাত্র 5 টাকা। কাকা, আমায় একটা চা দাও। শুভম ওই নৌকার কাছে গেল, আর ও দেখলো চাওয়ালা ওনার নৌকায় স্টোভ জ্বালিয়ে রেখেছে, আর ওখানেই চা বানিয়ে বিক্রি করছে। কাকা, এটা তো আপনি দারুণ কাজ করছেন। নৌকাতে চা, দারুণ ব্যাপার। আগে আমিও দোকানে চা বিক্রি করতাম, কিন্তু বেশি বিক্রিবারটা হচ্ছিল না। তাই ভাবলাম নৌকাতেই বিক্রি করি। আর আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, এখন সকালে বের হই আর এক গ্রাম থেকে অন্য গ্রামে সারাদিন ধরে চা বানিয়ে বিক্রি করতে থাকি। ধন্যবাদ কাকা। কিসের জন্য? আমাকে সাহায্য করার জন্য। শুভম ওর নৌকা ঘুরিয়ে নিল আর আবার ওর গ্রামে ফিরে গেল। বাবা, আমি একটা উপায় খুঁজে পেয়েছি। কি উপায় শুভম? বিক্রি বাড়ানোর। বাবা, আমরা নৌকাতে খাবার বিক্রি করব। কি? হ্যাঁ মা, আমি এক্ষুনি নদীতে গিয়েছিলাম। ওখানে একজন কাকা নৌকাতে চা বিক্রি করছিল, আর উনি বলছিল যে সারা দিন ধরে ওনার চা বিক্রি হয়। উনি কখনো এই গ্রামে তো কখনো ওই গ্রামে চা বিক্রি করে। ওনার লাভও অনেক গুণ বেড়ে গেছে। বাবা, আমাদের ওই কাকার মতো নৌকাতে খাবার বিক্রি করা উচিত। কিন্তু এটা কিভাবে সম্ভব? সম্ভব। নৌকাতে ছোট্ট একটা স্টোভ বসিয়ে লোকেরা গরম গরম খাবার পাবে, আর আমরা অনেকগুলো গ্রামে গিয়ে আমাদের লাভও বাড়াতে পারবো। এই আইডিয়াটা তো ভালো বাবু। আমরা চেষ্টা করতে পারি, শুধু কয়েকটা জিনিস কিনতে হবে। শুভমের আইডিয়া ওর পরিবারের সবার খুব পছন্দ হয়েছিল। ওরা সবাই নৌকাতে ধাবা খেলার জন্য রেডি ছিল। রমেশ আর শুভম বাজারে গিয়ে ছোট গ্যাসের স্টোভ কিনে আনলো, আর তারপর ওরা ওদের নৌকাতে স্টোভ আর বাসনপত্র সেট করে দিল। এদিকে প্রিয়াঙ্কা আর মিনা অর্ধেকের বেশি খাবার বানানো প্রস্তুতি করে নিল, আর সব রেডি করা জিনিস নিয়ে প্রিয়াঙ্কা আর মিনা নৌকার কাছে গেল। সবাই ভগবানের কাছে প্রার্থনা করলো, আর ওদের নৌকা নিয়ে বেরিয়ে পড়ল। অন্য গ্রামের কাছে যেতেই খাবার, সুস্বাদু খাবার, সবজি, রুটি, পনির, ডাল, ভাত, যা চাইবে সব পাবে। রমেশ নৌকা পাড়ে দাঁড় করালো, আর কয়েকজন ওর নৌকার কাছে এলো। আরে ভাই, এটা আবার কি? এটা হলো নতুন ধাবা। এখানে আপনি খাবার পাবেন, তাও আবার গরম গরম, কম দামে। আচ্ছা, আপনার কাছে কি কি খাবার আছে? তড়কা, ডাল, ভাত, পরোটা, পনির, মাখানি, ফুলকপির তরকারি, রুটি, ছোলা, মশলা, লুচি তরকারি। আরে বাপরে, এত কিছু! আমাকে দুটো পরোটা আর পনিরের তরকারি দাও ভাই। হ্যাঁ। মিনা পনিরের তরকারি গরম করলো, আর প্রিয়াঙ্কা পরোটা বানিয়ে দিল। কত দাম? মাত্র 70 টাকা। আরে বাবা, এত কম!
আমাদের গ্রামের হোটেলে তো এগুলোই 120 টাকা নিয়ে নেয়। দাম শুনে অন্য খরিদ্দাররাও অর্ডার করলো। তরকা ডাল আর জিরা রাইস পার্সেল করে দাও ভাই। আমাকে দুটো লুচি তরকারি দিয়ে দেবেন। আচ্ছা দাদা। প্রিয়াঙ্কা আর মিনা ঝটপট খাবার বানাতে লাগলো, আর রমেশ আর শুভম খরিদ্দারকে দিতে লাগলো। প্রথম দিনেই ওরা গ্রামে 8-10 জন খরিদ্দার পেয়ে গেল। যখন খরিদ্দারদের আসা শেষ হলো, তখন রমেশ নৌকা চালানো আরম্ভ করলো। ওরা পরের গ্রাম গেল, আর ওখানে এক এক করে অনেক খরিদ্দাররা ওদের থেকে খাবার কিনলো। আর তারপর আবার পরের গ্রাম। এরকম করতে করতে সন্ধ্যা অবধি রমেশের ভাসমান ধাবা 8টা গ্রামে ঘুরে ফেলেছিল। প্রিয়াঙ্কা, আজ একদিনে 4000 টাকা রোজগার হয়েছে। এটা তো আমাদের ধাবায় 1 সপ্তাহেও হয়নি। হ্যাঁ শুভম, তোর আইডিয়া তো দারুণ। আজ থেকে আমরা রোজ বেশি বেশি খাবার বানিয়ে নিয়ে আসবো। আচ্ছা বাবা, আমি এটা আশা করেছিলাম। এখন আমাদের আর লোকেদের কথা ভাবার দরকার নেই। আমাদের পরিশ্রম নতুন দিক পেয়েছে। আমাদের এইভাবেই পরিশ্রম চালিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। তারপর আবার কি, রমেশের পরিবার রোজ কঠোর পরিশ্রম করতে লাগলো। ওরা নৌকা করে গ্রামে গ্রামে ঘুরে খাবার বিক্রি করতে লাগলো। সবাই খুশি ছিল, কিন্তু ওদের এই উন্নতি রমেশের গ্রামের ছেলে ভানু সহ্য হচ্ছিল না। ভানু রমেশকে হিংসা করত। আমাকে এই রমেশের কিছু না কিছু একটা করতেই হবে, নয়তো ও আমার থেকে বেশি টাকা রোজগার করবে। আমি এরকমটা হতে দেব না। রাতের অন্ধকারে ভানু রমেশের নৌকো ভেঙে দিল। এবার দেখি কি করে তোমরা নৌকাতে খাবার বিক্রি করতে পারো। রমেশ আর ওর পরিবার যখন নদীর পাড়ে গেল, তখন ওদের নৌকার এই অবস্থা দেখে চিন্তায় পড়ে গেল। এবার আমরা কি করব বাবা? নৌকা তো একদম ভেঙে গেছে। আরে আমরা এখন এতগুলো খাবার কোথায় বিক্রি করব? গ্রামের একজন বয়স্ক লোক ওদের এই সব কথাবার্তা শুনছিল। শোনো, তোমরা আমার নৌকা নিয়ে যাও। আমি তোমাদের সবার পরিশ্রম দেখেছি, আর তোমাদের জন্য অনেক লোকেরা ভালো খাবারও খেতে পারে। এই ভালো কাজ যেন থেমে না যায়। তোমরা যতদিন ইচ্ছা আমার নৌকা ব্যবহার করতে পারো। এমনিতেও সারাদিন নৌকা চালিয়ে কিছুই রোজগার হয় না আমার। ধন্যবাদ কাকা, আপনি আমাদের উপর অনেক বড় দয়া করেছেন। আমি দয়া করিনি, এটা তুমি আমার সাহায্য ধরে নাও। কাকার নৌকো ওদের নৌকোর থেকে বড় আর সুন্দর ছিল। শুভম আর রমেশ ওই বড় নৌকাতে গ্যাস স্টোভ বসিয়ে দিল, আর অনেক বানানো খাবারও রেখে দিল। তারপর ওরা বেরিয়ে পড়ল। রোজকার মতোই ওরা অন্য অন্য গ্রামে নেমে খাবার বিক্রি করতে লাগলো। খরিদ্দারও বেড়ে গেছিল, আর ওদের লাভও। সন্ধেবেলায় ওরা ওদের গ্রামে ফিরে এলো, আর রমেশ ওই বয়স্ক লোকটার বাড়িতে গেল। কাকা, আজ আপনার জন্য আমি খাবার বেচতে পারলাম। আপনার দয়ার জন্য ধন্যবাদ। এটা গ্রহণ করুন। আমাদের রোজগার খুব ভালো হয়েছে, আর ওতে আপনার ভাগও আছে কাকা। প্রথমবার নৌকা না চলিয়েও কেউ আমার টাকা দিচ্ছে। 40 বছর ধরে শুধু নৌকা চালিয়েই টাকা রোজগার করে এনেছি। এখন বয়স হয়ে গেছে, শরীরও পেরে উঠছে না। ভাবছিলাম যে নৌকা বিক্রি করে দেব। না না কাকা, আপনার নৌকা বিক্রি করার দরকার নেই। আমরা আপনার নৌকা চালাবো, আর আপনাকে রোজ আপনার নৌকার ভাড়া দিয়ে যাব। ভগবান তোমার মঙ্গল করুক বাবা। বয়স্ক লোকটা রমেশকে নৌকা দিয়ে ওকে সাহায্য করলো, আর রমেশ বয়স্ক লোকটাকে রোজ ভাড়া দেবার কথা বলে ওনাকে সাহায্য করলো। আর এভাবেই এই সাহায্যের ধারা চলতে লাগলো। আর হয়তো এই ভালো মানুষের জন্যই দিনের পর দিন রমেশের ভাসমান ধাবার লাভ বেড়েই চলছিল। আর এসব দেখে ভানু জ্বলে পড়ে উঠল। ও রমেশের ক্ষতি করতে চাইল, কিন্তু না জেনে ওই রমেশের ভালো করে দিল। 1 বছর বাদে রমেশ ওর মেয়ে মিনার বিয়েও অনেক ধুমধাম করে দিল।
আর ভানু এখনো রমেশকে দেখে জ্বলে পুড়ে ওঠে। রমেশ আর ওর পরিবারের পরিশ্রম কাজে এলো। জ্ঞানপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে শঙ্কর দাস নামের একটা কাঠুরে নিজের স্ত্রী গীতার সাথে থাকত। শঙ্কর দাসের বয়স অনেক হয়ে গেছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। সেই জন্যে ও একাই নদীর কিনারায় জঙ্গল থেকে লাকড়ি কেটে নিয়ে আসতো। লাকড়ি বিক্রি করে শঙ্কর দাস কিছু টাকা পয়সা পেত। সেই টাকা দিয়েই সে সংসার চালাতো। নদীতে অনেকগুলো জেলেরা মাছ ধরতে আসতো। একদিন শঙ্কর দাস দেখতে পায় যে জেলেরা নিজের জালে একটা জলপরীকে বন্দি করে রেখেছে। আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের মতোই একটা মানুষ, শুধু অন্তর একটাই যে পায়ের জায়গায় আমার লেজ আছে। আরে আমরা তোমাকে ছাড়বো না, তোমাকে বাজারে বিক্রি করলে আমরা অনেক টাকা পেয়ে যাব। জেলেরা জলপরীর মাথায় লাঠি মেরে তাকে অজ্ঞান করে দেয়, আর জলপরীকে জালেই রেখে খাবার খেতে চলে যায়। শঙ্কর দাস এই সব কিছু দেখছিল। শঙ্কর দাস জলপরীর ওপরে দয়া দেখায়। সে চুরি করে জলপরীর কাছে যায় আর জলপরীর মুখে জলের ছেটা মেরে দেয়। জ্ঞান ফিরে আসতেই জলপরী চিৎকার শুরু করে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও। আমি জেলে নই, আমার নাম হলো শঙ্কর দাস, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। শঙ্কর দাস কোড়াল দিয়ে জাল কেটে দেয়। আমি আপনার এই উপকার কখনো ভুলবো না। আরে এতে উপকারের আবার কি আছে? আমি তো শুধু মনুষ্যত্বের কারণেই তোমাকে সাহায্য করেছি। এইটুকু বলার পর শঙ্কর দাস নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে ফেরার পর শঙ্কর দাস দেখতে পায় যে তার স্ত্রী চোখে জল নিয়ে বসে আছে, আর সে খাবারও বানায়নি। কি হয়েছে গীতা, আজকে তোমার মন খারাপ কেন? প্রতিদিন তো তুমি আমার জন্য রান্না করে একেবারে তৈরি করে রাখো খাবার, আজকে তো তুমি উনুনটাও জ্বালাওনি দেখছি। বাড়িতে শস্যের একটা দানাও নেই। আর আজ প্রধান মশাই গ্রামে সবাইকে ঘোষণা করে দিয়েছেন যে আজকের পর কেউ জঙ্গল থেকে লাকড়ি কেটে আনবে না। কি সরকার নির্দেশ দিয়েছে কাঠ কাটা যাবে না? হ্যাঁ, সেই জন্যই কাটছি আমি। আমাদের কাছে তো লাকড়ি কেটে বিক্রি করা ছাড়া আর আয়ের কোনো সাধনও নেই। এখন আমাদের কি হবে গো? আমাদের তো কোনো ছেলেও নেই যে শহরে গিয়ে কাজ করে আসবে। আরে চিন্তা করো না, একটা দরজা বন্ধ হয়ে গেলে অন্য দরজা খুলে যায়। ঈশ্বর আমাদের সাহায্য অবশ্যই করবেন। আজকে কাঠ বিক্রি করে 100 টাকা পেয়েছি। চলো ধাবায় গিয়ে আমরা খাবার খেয়ে নিই। আমি খুব ক্লান্ত এখন, বাজারে গিয়ে তরি তরকারি আনার আর ইচ্ছে নেই আমার। তার উপর আবার আমার খুব জোরে খিদেও পেয়েছে। শঙ্কর দাস আর গীতা ধাবায় খাবার খেতে যায়। গ্রামে একটাই ধাবা ছিল, যেটা সেরা আর হাতি নামের দুজন ভাই চালাতো। সেরা ভাই, আমাদের জন্য 2টো সাদা থালি লাগিয়ে দাও না। হ্যাঁ দিচ্ছে, কিন্তু আধ ঘন্টা অপেক্ষা করতে হবে, মনে রেখো। অর্ধেক ঘন্টা কেটে যায়, কিন্তু থালি এখনো আসে না। সেরা ভাই, এখনো পর্যন্ত আমাদের থালিটা আমরা পেলাম না। আরে বারবার তুমি মাথা খারাপ করছো কেন? দেখছো তো এত ভিড় রয়েছে। কিন্তু তুমিই তো বলেছিলে যে 30 মিনিট পরে খাবার দিয়ে দেবে। এখন আমরা কখনো এই ধাবায় খাবার খেতে আসবো না। গীতা বাড়িতে পৌঁছে শঙ্কর দাসকে বলে, আমাদের গ্রামে একটাই ধাবা আছে, তাতে কত ভিড় থাকে আর খাবারও ভালো থাকে না। কেননা আমরা দুজন মিলে একটা ধাবা খুলে দিই। যদি আমাদের ধাবা ভালো চলে তাহলে আমাদের ভালো রোজগার শুরু হয়ে যাবে। এই কথাটা তো আমার মাথাতেও এসেছিল। আমি আমার সোনার চুড়ি বন্ধক রেখে দেব, তখন তো ভাড়ার ব্যবস্থা ভালো করেই হয়ে যাবে না? শঙ্কর দাস আর গীতা সেরা আর হাতির ধাবার একদম সামনেই একটা দোকান ভাড়াতে নিয়ে নেয় আর নিজের ধাবা শুরু করে দেয়। শঙ্কর দাস দাদা, কত করে প্লেট গো? মাত্র 50 টাকা। আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার লাগিয়ে দিচ্ছি। শঙ্কর দাস আর গীতার প্রেম ভরা ব্যবহার আর সুস্বাদু খাবারের কারণে তাদের ধাবায় আস্তে আস্তে লোকেদের সংখ্যা বাড়তে শুরু করে। অন্যদিকে সেরা আর হাতির ধাবা খালি হয়ে যাচ্ছিল। কিছুদিনের মধ্যেই সেরা আর হাতি ভাইয়ের কাজকর্ম ঠপ হয়ে যায়। এই যে সেরা ভাই, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব। মাত্র 2 মাসের মধ্যে
আমাদের রোজগার তো অর্ধেকের থেকেও কম হয়ে গেছে। এই শঙ্কর দাসের একটা ব্যবস্থা করতেই হবে, তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আমার কাছে একটা উপায় রয়েছে। সেরা শঙ্কর দাসকে ছোট্টবেলা থেকে জানতো। ও জানতো যে শঙ্কর দাস সাঁতার কাটতে জানে না। একদিন রাত্রিবেলা সেরা আর হাতি শঙ্কর দাসের কাছে পৌঁছায়। ওরা শঙ্কর দাসের মুখ একটা কাপড় দিয়ে ঢেকে দেয়। তারপর ওরা শঙ্কর দাসকে নৌকোয় বসিয়ে নদীর ঠিক মাঝখানে ফেলে দিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই শঙ্কর দাস নদীতে ডুবে যায়। কিছুক্ষণ পর শঙ্কর দাসের জ্ঞান ফেরে। তখন ও নিজেকে জলের ভেতরে পায়। ওখানেই জলপরী, যার শঙ্কর দাস একবার প্রাণ বাঁচিয়েছিল, সে শঙ্কর দাসের ঠিক সামনে দাঁড়িয়েছিল। আমি এখনো বেঁচে রয়েছি কি করে? কয়েকজন বদমাশ আমার মুখের ওপরে কাপড় বেঁধে আমাকে নদীতে ফেলে দিয়েছিল। আমি তোমাকে বাঁচিয়েছি, কিন্তু আমি জলের তলায় নিঃশ্বাস নিচ্ছি কি করে? কারণ আমি তোমাকে একটা জাদুই গুলি খাইয়েছিলাম। জলপরী শঙ্কর দাসকে একটা কলসি দেয়। যখনই তুমি এই কলসিতে হাত দেবে, এর মধ্যে থেকে একটা গুলি বেরিয়ে আসবে। সেই গুলিটা খাওয়ার পর যে কেউ জলের ভেতরে শ্বাস নিতে পারবে। কিন্তু মনে রেখো যে এই গুলির প্রভাব শুধু 12 ঘন্টা পর্যন্তই থাকে। আমি এই কলসিটা তোমাকে উপহার স্বরূপ দিচ্ছি, তুমি এটা নিয়ে যেতে পারো। শঙ্কর দাস কলসিটা নিয়ে নিজের বাড়িতে চলে আসে। সে কলসিটাকে সামলিয়ে রেখে দেয় আর নিজের ধাবায় কাজ করতে চলে যায়। সেরা আর হাতি তাকে দেখে খুব আশ্চর্য হয়। দাদা, এই শঙ্কর দাস বেঁচে ফিরে আবার কি করে চলে এলো? মনে হচ্ছে ও সাঁতার শিখে নিয়েছে, বুঝেছো? আরে দাদা, এখন আমরা কি করব? এই চিন্তা করিস না, এবার আমি শঙ্কর দাসকে ভালো করে টাইট দেব। সেরা গ্রামের প্রধানের কাছে যায় আর সে প্রধান মশাইকে বলে, প্রধান মশাই, আমার উপর একটা উপকার করুন তো। কি হয়েছে সেরা? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে যে? প্রধান মশাই, গ্রামের প্রত্যেকটা মানুষকে বলে দিন তো যে কেউ যেন শঙ্কর দাসকে নিজের দোকান বা জমি ভাড়াতে না দেয়। শঙ্কর দাসের কারণে আমার ব্যবসা ভালো করে চলছে না। ঠিক আছে, তোমার কাজ হয়ে যাবে। শঙ্কর দাস যেই দোকানে ধাবা চালাচ্ছিল, সেই দোকানের মালিক শঙ্কর দাস থেকে দোকান নিয়ে নেয়। এনার আবার হঠাৎ করে কি হলো? আমরা তো সময় মতো ভাড়াও দিচ্ছিলাম, তা সত্ত্বেও উনি দোকান কেন খালি করিয়ে দিলেন? কোনো ব্যাপার না, আমি অন্য কোনো জায়গা ভাড়ায় নিয়ে নেব। শঙ্কর দাস উদাস হয়ে নদীর কিনারায় চলে যায়। তক্ষুনি সেই জলপরী যে শঙ্কর দাসকে কলসি দিয়েছিল নদী থেকে বাইরে আসে। কি হয়েছে শঙ্কর দাস? আজ তোমাকে দেখে দুঃখী মনে হচ্ছে। গ্রামের কেউ আমাকে জমি ভাড়া হিসেবে দিতে রাজি হচ্ছে না, আর আমি আমার বাড়িতেও তো ধাবাটা খুলতে পারবো না, কারণ আমার বাড়িটা রাস্তার সামনে একেবারেই নেই। ওখানে খাবার খেতে কেউ আসবে না। শঙ্কর দাস সমস্ত কথা জলপরীকে বলে দেয়। তুমি নদীর নিচে পাতাল লোকে ধাবা খুলে দাও, সেই মাটিতে কারোর অধিকার নেই। কিন্তু জলে আগুন জ্বলবে কি করে, আর লোকেরা ওখানে নিঃশ্বাস নেবে কি করে? চিন্তা করো না, পাতাল লোকে আগুন জ্বলতে পারবে। আমরাও তো ওখানেই খাবার দাবার বানাই। আর জলে শ্বাস নেওয়ার কথা যত দূর, তাহলে মনে করো আমি তোমাকে একটা কলসি দিয়েছিলাম যাতে জাদুই গুলি ছিল। হ্যাঁ, ওই কলসির ব্যাপারে তো আমি ভুলেই গিয়েছিলাম। শঙ্কর দাস নদীর নিচে পাতাল লোকে ধাবা খুলে দেয় আর গ্রামে প্রত্যেক জায়গায় ব্যানার লাগিয়ে দেয়। গ্রামের লোকেরা পাতাল লোকে ধাবা দেখার জন্য খুব উৎসুক হয়। ওরা সবাই নদীর কিনারায় পৌঁছে যায়। শঙ্কর দাস সবাইকে কলসি থেকে বার করে একটা একটা গুলি দিয়ে দেয় আর বলে, ভাই আর বোনেরা, এই গুলিটার প্রভাব কিন্তু 12 ঘন্টা পর্যন্তই থাকে, সেই জন্য 12 ঘন্টা পরে জল থেকে তোমরা সবাই উঠে আসবে কিন্তু। লোকেরা নদীর নিচে গিয়ে পাতাল লোক ধাবায় শঙ্কর দাসের ওখানে খাবার খায় আর পাতাল লোকে ভ্রমণও করে। শঙ্কর দাস নদীর কিনারায় একটা চাকরকে দাঁড় করিয়ে দেয় আর তাকে বলে, যে এখানে খাবার খেতে আসবে তাদেরকে কলসি থেকে বের করে একটা ওষুধ দিয়ে দিও। এইটুকু বলে শঙ্কর দাস ধাবায় কাজ করতে চলে যায়। অন্যদিকে সেরা রাগের চোটে প্রচণ্ড ক্রোধিত হয়। পাতাল লোকের ধাবা, এটাও শঙ্কর দাস খুব ভালো একটা চাল চেলেছে দেখছি। গ্রামের লোকেরা তো ওখানে যাচ্ছেই,
সাথে সাথে পাশের গ্রামের লোকেরাও পাতাল লোকে খাবার খেতে আর ঘুরতে যাচ্ছে দেখছি। আর আমাদের ধাবাতে শুধু মাছই ঘুরে বেড়াচ্ছে। দাদা, আমিও শঙ্কর দাসের ধাবাতে গিয়েছিলাম। পাতাল লোকের জগৎটা খুবই সুন্দর। অনেক রঙিন রঙিন মাছ দেখা যায় ওখানে। এই থাম তুই! যদি শঙ্কর দাসের ধাবা এই গ্রামে থাকে না, তাহলে আমাদের গ্রাম থেকে ধাবা উঠিয়ে অন্য কোথাও গিয়ে ধাবা বসাতে হবে। সেরা আবার গ্রামের প্রধানের কাছে পৌঁছে যায় আর বলে, প্রধান মশাই, আপনি শঙ্কর দাসের ধাবাটাকে নদীর ভেতর থেকে সরিয়ে দিন তো, আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আরে আমাকে ক্ষমা করে দাও সেরা, আমি শঙ্কর দাসকে কিন্তু আর বিরক্ত করতে পারবো না। হ্যাঁ, শঙ্কর দাসের ধাবার কারণেই তো দূর দূরান্ত থেকে লোকেরা আমাদের গ্রামে আসছে। এর ফলে আমাদের গ্রামের নাম হচ্ছে, আর পর্যটকরা আসার কারণে গ্রামের লোকের আর্থিক পরিস্থিতিও খুব ভালো হচ্ছে। তাই এবারে আর আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। সেরা নিজের বাড়িতে এসে হাতিকে বলে ওঠে, প্রধান মশাই আর আমাদের কোনো সাহায্য করতে পারবে না। তাহলে আমরা এখন কি করব দাদা? সেরা আর হাতি গ্রাম ছেড়ে অন্য গ্রামে নিজের ধাবা চালাতে শুরু করে। এখন শঙ্কর দাস আর গীতার পাতাল লোক ধাবা খুব ভালো চলে।